প্রশ্নগুলো যে অমূলক নয় তা কিন্তু আপনারাও বুঝতে পারছেন। একটি সংবাদ মাধ্যম তার শির দ্বারা সোজা রেখে কাজ করছিল বলেই প্রথম আলোর বাতি নিভিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু তা বলে কি প্রথম আলোর উদ্যোগে যে সমীক্ষা চালানো হয়েছিল তা কি বদলে যাবে? অশান্তির বাতাবরণ তৈরি করে কি সত্যি বাংলাদেশের আমজনতার মতামতকে বদলে দিতে পারবে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত ওই জামাতিরা? বাংলাদেশের আমজনতা কি দেখছে না সে দেশে কি হচ্ছে? ধরে নিলাম শেখ হাসিনা সরকার একটি স্বেচ্ছাচারী সরকার ছিল। তর্কের খাতিরে এটাও মেনে নিলাম যে শেখ হাসিনা সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করেছিলেন। তার আমলে সাধারণ মানুষ নিজেদের ভোট নিজেরা দিতে পারেননি, বিরোধীদের উঠে দাঁড়াতে দেয়নি ওই আওয়ামী লীগ, আর সে কারণেই মানুষ পরিবর্তন চেয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এই পরিবর্তন আশা করেছিল বাংলাদেশের আমজনতা? যে বাংলাদেশের আমজনতার একটা বিরাট অংশ এখনও ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে আগ্রহী, তারা কি চেয়েছিল ভারতের সঙ্গে এই বিদ্বেষের আবহ? যেভাবে বাংলাদেশের বুকে দিনে রাতে প্রকাশ্যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে তা কি বাংলাদেশের আমজনতা দেখছে না? আর শুধুই কি ওই হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে? আক্রমণ কিন্তু নেমে আসছে বাংলাদেশের সংখ্যাগুরুদের ওপরেও, গরিব মানুষের ওপরেও। হাসিনার আমলের থেকে অনেক বেশি বেড়ে গেছে তোলাবাজি বা চাঁদাবাজির ঘটনা। সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না, মহিলারা রাতে রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন। এই বাংলাদেশ কি চেয়েছিলেন স্বাধীনতা প্রেমী বাংলাদেশিরা? উত্তরটা কিন্তু ওই বাংলাদেশের মানুষেরাই দেবে, আর সেই উত্তর তারা ভোটের মাধ্যমে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। শুধু প্রথম আলোর উদ্যোগে করা ওই সমীক্ষায় নয়, বাংলাদেশের ভোট নিয়ে গত 20শে ডিসেম্বর 2025 থেকে 1 জানুয়ারি 2026 পর্যন্ত এক নতুন জনমত সমীক্ষা চালিয়েছে অন্য আরেকটি বেসরকারি সংস্থা। কি বলছে সেই সমীক্ষা? আর বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যেভাবে পট পরিবর্তন হয়েছে তাতে কি সিঁদুরে মেঘ দেখছেন মোহাম্মদ ইউনূস? নিজেকে বাঁচাতে এবার কি তাকে ফের একবার বাংলাদেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতে হবে? আপনাদের আগেই জানিয়েছিলাম যে প্রতিদিনই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের ছবিটা বদলে যাচ্ছে। বৃহত্তর স্বার্থে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে। আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসন যেভাবে থাবা বাড়াচ্ছে তাতে বড় দেশগুলোর পাশাপাশি ছোট দেশগুলো তাদের কূটনীতি বদল করতে শুরু করেছে। আমেরিকার চিরশত্রু রাশিয়া এবং চীন তো ছিলই, এবার ভেনেজুয়েলাকে দখল করার পর আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়াও। ভেনেজুয়েলায় আমেরিকার সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলো মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া এবং চীন। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে দেশ দুটি কূটনীতিকরা এই নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করে রাশিয়া এবং চীন মাদুরো দম্পতির মুক্তি দাবি করেছে। অন্যদিকে মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া এবং পেরু যৌথ বিবৃতিতে আমেরিকা বিরোধী অবস্থান নিয়েছে। কিউবা এবং আফ্রিকান ইউনিয়ন সহ অন্যান্য আরও একাধিক দেশ ট্রাম্পের পদক্ষেপের বিরোধিতা করেছে। ভেনেজুয়েলা ইস্যুতে এই মুহূর্তে বিশ্বের এই বিভাজন যে উদ্বেগের সৃষ্টি করছে তা বলাই যায়। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের আবহও তৈরি করছে, যা আপনাদেরকে আগের একটি এপিসোডেও জানিয়েছি। আর এই আবহে পাকিস্তান পড়েছে মহাফাফরে। ঠিক কোন অবস্থান তারা নেবে তা তারা বুঝে উঠতে পারছে না, কারণ ট্রাম্পের কোলের ছেলে হয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই তারা ব্যস্ত ছিল। আর সেই ষড়যন্ত্রে আবার ওই বাংলাদেশকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছিল পাকিস্তান। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে হামলা বা নাশকতার চক্রান্ত করছিল ইসলামাবাদ এবং পাক জঙ্গি সংগঠনগুলো। কিন্তু ভেনেজুয়েলাতে আমেরিকার হামলার পরেই চিত্রটা বদলে গেছে। কারণ ভেনেজুয়েলা ইস্যুতে যেভাবে গোটা বিশ্ব বিভাজিত হয়েছে, যেভাবে পাকিস্তানের আর এক বাবা অর্থাৎ চীন প্রতিবাদ জানিয়েছে, তাতে আমেরিকাকে এখন যদি সরাসরি ওই পাকিস্তান সমর্থন করে তবে তাকে তার ফল ভুগতে হতে পারে।
সে কারণে যে পাকিস্তান আগে ভারত পাক সংঘাত থামানোর কৃতিত্ব ওই আমেরিকাকে দিয়েছিল, সেই পাকিস্তান এখন আবার সেই কৃতিত্ব চীনকে দিচ্ছে। কারণ ভেনিজুয়েলা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে ভারতও, আর সেই কারণেই ফের একবার এক সরল রেখায় এসে দাঁড়িয়েছে রাশিয়া, চীন এবং ভারত। ফলে এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে পাকিস্তান কিছু করতে গেলে তাতে আমেরিকার সাহায্য যেমন তারা নিতে পারবে না, আবার চীনের সাহায্যও তারা পাবে না। আর যদি আমেরিকার সাহায্য এর পরেও পাকিস্তান নেয়, তবে চীন সহ একাধিক দেশের কুনজরে পড়বে ওই ইসলামাবাদ। ফলে মুনিরের দেশের অবস্থা এখন ওই শাঁখের করাতের মতন হয়ে দাঁড়িয়েছে। আর এই অবস্থায় বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতকে বেকায়দায় ফেলার চক্রান্ত তাদের ধাক্কা খেয়েছে। অর্থাৎ যে পাকিস্তানের ওপর ভর করে বাংলাদেশের মৌলবাদীরা এত লাফালাফি করছিল, তাদের সেই লাফালাফি এখন বন্ধ হওয়ার মুখে। এরপরে আবার সদ্য সামনে এসেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে আরও একটা সমীক্ষার রিপোর্ট। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশের নির্বাচন নিয়ে গত 20শে ডিসেম্বর 2025 থেকে 1 জানুয়ারি 2026 পর্যন্ত জনমত সমীক্ষা চালিয়েছে। তাতে যে রিপোর্ট সামনে এসেছে, তাতে মুখে কুলুপ এখন ওই ইউনূস সহ জামাত এবং ছাত্র নেতাদের। কারণ নতুন এই সমীক্ষায় বাংলাদেশের 300টি সংসদীয় আসন থেকে প্রায় 20,000-এরও বেশি মানুষের মতামত সংগ্রহ করা হয়েছে, যেখানে মানুষের কাছে প্রশ্ন রাখা হয়েছিল আগামী নির্বাচনে কাকে ভোট দিতে চান তারা। আর সেই প্রশ্নের উত্তরে 70% মানুষ জানিয়েছে তারা বিএনপির পক্ষে, আর জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার পক্ষে মত দিয়েছেন 19% মানুষ। অন্যদিকে ওই ছাত্রদের নতুন দল এনসিপির পক্ষে রায় দিয়েছে বাংলাদেশের মাত্র 2.6% মানুষ। বাকি অন্য দলকে ভোটদান করার কথা জানিয়েছে 5% মানুষ। আবার 2% মানুষ জানিয়েছেন তারা ভোট দেবেন না। বিষয়টা বোঝার চেষ্টা করুন। এই সমীক্ষার আগে প্রথম আলোর যে সমীক্ষাটি করেছিল, তাতে বিএনপির পক্ষে ছিল 66% মানুষ, আর তার পরের সমীক্ষায় মত দিয়েছে আরও 4% বেশি, অর্থাৎ 70% মানুষ। খেয়াল করে দেখুন, দীর্ঘ 17 বছর পর গত বছরই 25শে ডিসেম্বর বাংলাদেশে ফিরেছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তাকে ঘিরে সেদিন যে আমজনতার ঢল ওই ঢাকার রাস্তায় লক্ষ্য করা গিয়েছিল, তাতেই বুক ধরপড় করা শুরু হয়েছিল ওই ইউনূসের। চিন্তায় ঘাম জমতে শুরু করেছিল নাহিদ হাসনাতদের কপালে। জামাত নেতাদের রাতের ঘুম উড়ে গিয়েছিল। খেয়াল করে দেখুন, সমীক্ষাটি কিন্তু হয়েছে 1 জানুয়ারি 2026 পর্যন্ত, অর্থাৎ তারেকের ফিরে আসার পরে আরও 5 দিন ধরে এই সমীক্ষাটি চলেছে। আর তারই মাঝে আবার 30শে ডিসেম্বর প্রয়াত হয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া, আর সেখানেই বিএনপির দিকে জনসমর্থন আরও 4% বেড়ে গেছে। খালেদা জিয়ার প্রয়াণে বিএনপির দিকে যে একটা সিম্প্যাথি ভোটের বিরাট অংশ থাকবে, তা কিন্তু বলাই যায়। ফলে বাস্তব প্রেক্ষাপটে এই 70%টা যদি আরও বেড়ে যায়, তবে অবাক হবার কিছুই থাকবে না। সেক্ষেত্রে তারেক রহমানই হবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী। আর তারেক প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে মৌলবাদীদের এই বারবারন্ত যে অনেকটাই স্থিমিত হয়ে যাবে, তা বলাই যায়। কারণ আপনাদের আগের একটি এপিসোডে বলেছিলাম যে আওয়ামী লীগের মতন বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক অতটা মধুর না হলেও বিএনপি কিন্তু কখনোই ভারত বিরোধী নয়। সদ্য বিজয় দিবসের প্রাককালে যে সমস্ত সভা থেকে ওই ছাত্র নেতারা বা জামাতি নেতারা ভারত বিরোধী স্লোগান দিয়েছিল, সেই সমস্ত সভায় আমন্ত্রণ পাওয়ার পরেও হাজির হননি বিএনপি নেতারা। ফলে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় এলে বর্তমান পরিস্থিতি যে অনেকটাই বদলাবে, তা আশা করা যেতেই পারে। বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু সেটাই চাইছেন, আর ভারতও চায় বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে, ব্যবসা বাণিজ্যের বিষয়টি আরও ত্বরান্বিত করতে। কিন্তু যেভাবে বাংলাদেশ জুড়ে অশান্তির বাতাবরণ তৈরি করা হচ্ছে, হিন্দুদের ওপর আক্রমণ চালানো হচ্ছে, তা যে সম্পূর্ণ পরিকল্পনা মাফিক তা বোঝাই যাচ্ছে। কারণ বাংলাদেশের হিন্দুরা যদি ভোট দিতে পারে, তবে তারা যে ওই বিএনপিকেই ভোট দেবে তা অনুমান করাই যায়।
ফলে হিংসা ছড়িয়ে হিন্দুদের ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা চালাচ্ছে ওই মৌলবাদীরা। ফলে যারা বলেছিল হাসিনার আমলে গণতন্ত্র ছিল না, মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারত না, যারা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য হাসিনাকে উৎখাত করেছিল, এখন তাদের জামানায় বাংলাদেশের সত্যি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন হলে কি হবে তা ওই সমীক্ষার রিপোর্টেই পরিষ্কার। আর সেটা হলে ওই শুধু জামাতদের বাড়া ভাতে ছাই পড়বে তা নয়, বিপাকে পড়তে পারেন ওই মোহাম্মদ ইউনূসও। যে ইউনূস এই মুহূর্তে নকল রাজা সেজে চরম আরাম আর আয়েশে বসে রয়েছেন মসনদে, সেই ইউনূস চাইছেন না এই আরাম ছাড়তে। তার ইচ্ছে এখন ওই বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে সেগুড়ে বালি পড়তে পারে। পরিস্থিতি এমনও হতে পারে যার ফলে ওই ইউনূসকে আবার দেশ ছেড়ে পালাতে হতে পারে বলেও মনে করছেন অনেকে। এই অবস্থায় বাংলাদেশের সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়েই থাকছে সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশের নির্বাচন কমিশন যতই এ বিষয়ে দাবি করুক না কেন, প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এখন দেখার কোনো অদৃশ্য শক্তি বাংলাদেশের বুকে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সংগঠিত করতে অবতীর্ণ হয় কিনা। আজ এ পর্যন্তই। নমস্কার।